কাল নির্বাচন কমিশনকে পত্রাঘাতের পর আজকে একেবারে ইস্তাহার প্রকাশের আগে একেবারে পরপর আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে এবং কমিশনকে কোন কোন ইস্যুতে আইএএস আইপিএস অফিসারদের বদলি নিয়ে অর্থাৎ প্রশাসনিক রদবদল প্রসঙ্গে। নির্বাচনের সময় কিছু অফিসার পরিবর্তন হয় আর তার সীমাবদ্ধতা আছে। রেশন বন্ধ হলে মানুষ আমাকে যেন দোষ না দেয়। খাদ্য দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারিকে পর্যবেক্ষক হিসেবে নিয়ে গেছে। এই রাজ্যের সবাইকে নিয়ে চলে গেলে ভিন রাজ্যের লোকেরা কি বাংলাকে চেনে? বাংলার সংস্কৃতি, বুথ, ব্লক, সাবডিভিশন, জেলা চেনে না, জানে না, তাহলে কে দেখবে? কোনো ঘটনা ঘটলে দায়ী থাকবে বিজেপি সরকার, কমিশন বিজেপির তোতা পাখি, এভাবেই আক্রমণ শানিয়েছেন তিনি। দেখুন, নির্বাচনের সময় কিছু অফিসার চেঞ্জ হয়, সেটা নিশ্চয়ই ইলেকশন কমিশন করতে পারে, তারও একটা সীমাবদ্ধতা আছে। তার বিরুদ্ধে অ্যালিগেশনটা কি? দুই হচ্ছে যারা ইলেকশন রিলেটেড কাজের সাথে যুক্ত আছে তাদের কিছু কিছু ট্রান্সফার করা হয়, কিন্তু এবারে দেখছি মানুষ খাদ্য পাবে কোথার থেকে? রেশন বন্ধ হয়ে গেলে মানুষ যেন আমাকে দোষ না দেয়, কারণ আমি তো রেশনটা দিতে চাই। ফুড ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারিকে নিয়ে গেছে অবজারভার করে, কখনো দেখেছেন? ডেভেলপমেন্ট ওয়ার্ক চালায়, এরা কিন্তু ইলেকশন করে না, এরা গভর্নমেন্টের এক একটা কি অফিসার। পঞ্চায়েত ডিপার্টমেন্টের অফিসারকে বলছে অবজারভার হয়ে যেতে। রাস্তাঘাট দেখবে, গ্রামীণ রাস্তা তৈরি করবে, আরবান রাস্তা তৈরি করবে। ঝড় জলে রাস্তা ভেঙে গেলে, ব্রিজ ভেঙে গেলে, দুর্যোগ হলে, ডিজাস্টার হলে পিডব্লিউডির প্রিন্সিপাল সেক্রেটারির একটা বড় ভূমিকা থাকে, তাকেও অবজারভার করে নিয়ে চলে যাওয়া হয়েছে। এরপরে যদি কোনো ঘটনা ঘটে এর জন্য দায়ী থাকবে বিজেপি সরকার, কারণ নির্বাচন কমিশন বিজেপি সরকারের বাইরে নয়, তাদের তোতা পাখি। আমাদের বাংলার সব অফিসার যারা বেঙ্গল ক্যাডারের, আইপিএস হোক আইএস হোক, মনে রাখবেন যখন তারা দায়িত্ব নেয় তখন তাদের দায়বদ্ধতা থাকে, তারা এক একটা রাজ্যের ক্যাডার হয়। কিন্তু আজকে আপনারা বলুন তো, সব বাংলার অফিসারদের যদি তুলে নিয়ে যাওয়া হয়, বাংলার মানুষকে দেখবে কে? আমাদের তো যেহেতু ইলেকশন, এখানে তো অঘোষিত না, ঘোষিত প্রেসিডেন্ট রুল করে দিয়েছে। লজ্জা লজ্জা লজ্জা! প্রেসিডেন্ট রুল করে মোদিজিকে ইলেকশন করতে হচ্ছে, বাংলার মানুষকে এত ভয়। আমি ঠিক এই প্রসঙ্গেই রবীন্দ্রনাথ বাবুর কাছে আসবো। রবীন্দ্রনাথ বাবু, একাধিকবার গত বছর থেকে আমরা ধারাবাহিকভাবে দেখেছি শুভেন্দু অধিকারী থেকে নিশীথ প্রামাণিক বারবার তারা রাষ্ট্রপতি শাসনের দাবি তুলেছেন। আজকে খোদ মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে বাংলায় ঘোষিত প্রেসিডেন্ট রুল রয়েছে, অঘোষিত নয়। প্রেসিডেন্ট রুল করে নরেন্দ্র মোদীকে নির্বাচন করতে হচ্ছে, এত ভয় কিসের? প্রেসিডেন্ট রুল কিভাবে হচ্ছে আমি তো এটাই বুঝতে পারছি না। দেখুন, প্রেসিডেন্ট রুলের একটা ধারা আছে, সেই ধারা প্রয়োগ যদি 356 ধারা প্রয়োগ হয় তাহলে গভর্নর অল ইন অল হয়ে যান, কাউন্সিল অফ মিনিস্টার্স থাকে না। গভর্নর আজ পর্যন্ত আমি একবার দেখেছি আইএস আইপিএস অফিসারদের ডেকে সৌজন্যমূলক একটা মিট করেছেন, কিন্তু ডে টু ডে অ্যাডমিনিস্ট্রেশন রাজ্যপাল হাতে নিয়েছেন এবং তিনি মানে লোকভবন থেকে নির্দেশ যাচ্ছে রাজ্যপালের কাছ থেকে, এরকম আমি তো শুনিনি। তাহলে রাজ্যপাল মানে তার নিজের জায়গাতে আছেন, তিনি অ্যাডমিনিস্ট্রেশনের কাজে হস্তক্ষেপ করছেন না, তাহলে কোনটা দেখে? তিনি শুধু একটাই কথা বলছেন যে বিভিন্ন প্রিন্সিপাল সেক্রেটারিকে তুলে নেওয়া হয়েছে। প্রিন্সিপাল সেক্রেটারি ছাড়া কিন্তু আরও একটা অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচারের হায়ারার্কিতে অনেকে থাকে, অ্যাডিশনাল সেক্রেটারি থাকে, স্পেশাল সেক্রেটারি থাকে, এদেরকে ডেলিগেট করা যাবে না? তারা দীর্ঘদিন ধরে তো অনেক কি বলবো, এটাকে এক্সপিরিয়েন্সে ঘষতে ঘষতে যাকে বলে, তারা উপরে উঠে এসছেন, তো তাদের হাতে সেই দায়িত্ব দেওয়া যাবে না? তারা তো জিনিসগুলো ঠিকই বোঝেন। তাহলে এবং স্পেশাল সেক্রেটারিরা বস্তুতপক্ষে আইএস হন, তাহলে তারা আইএস যারা অ্যাডিশনাল সেক্রেটারি, স্পেশাল সেক্রেটারি যারা আছেন তাদেরকে দায়িত্ব দেওয়া হবে না? কারণ একটা লোক চলে গেলে সমস্ত কাজ চলে গেল। তার মানে কি পশ্চিমবঙ্গে শুধু ওই 3-4টে আইএস অফিসার দিয়েই সমস্ত কিছু চলছে? আসলে এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখতে হবে, ইলেকশন কমিশনের হাতে চলে এসছে। ইলেকশন কমিশন যেভাবে মনে করবে কতজনকে সরাবে,
কল্যাণ বন্দ্যোপাধ্যায় গেছেন হাইকোর্টে, সুপ্রিম কোর্টে গেছেন, কেস ফাইল করেছেন। সুপ্রিম কোর্ট যদি মনে করে তারা নতুনভাবে বলবে, কিন্তু এখন পর্যন্ত আমার জানা নেই যে 25 জন আইএস অফিসারকে বা আইপিএস অফিসারকে সরানো যেতে পারে, তার জন্য তার বেশি যাবে না। অর্থাৎ একটা কোনো লক্ষণ রেখা নেই, বা চিফ সেক্রেটারি নিতে গেলে তাকে 3 জনের একটা নাম মুখ্যমন্ত্রীর কাছ থেকে আসতে হবে এবং তার ভিত্তিতে বা ডিজি বা হোম সেক্রেটারি তাদের কাছ থেকে নাম নিতে হবে, নিয়ে করতে হবে। এইরকম কিন্তু রুলের কথা আমি জানি না। তাহলে ইলেকশন কমিশন তার বাউন্ডারির মধ্যে আছে, লক্ষণ রেখার মধ্যে আছে, তাহলে আপত্তিটা কোথায়? আপত্তিটা হচ্ছে এই লোকগুলো তার ছকগুলোকে ভেঙে ইলেকশন কমিশন নিজের মতো করে করছেন, তারা করতে দিন না। তারা যদি, আপনি তো বারবারই বলছেন আমি দায়ী করব, সবাই তো দায়ী করবে। যদি ইলেকশন কমিশন ঠিকমতো কাজ করতে না পারে, শুধু মাননীয় মুখ্যমন্ত্রী করবেন? আমরা সবাই দায়ী করব। আপনি দায়ের প্রসঙ্গ আনলেন যখন, আমি একটু কেয়ার কাছে আসবো। কেয়া, দায় তোমাদের নিতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন একেবারে নাম ঘোষণা থেকে শুরু করে, ঘোষণার দিন থেকে শুরু করে, যে যদি কোনো ঘটনা ঘটে সেটা বিপর্যয় হোক বা দাঙ্গা, দায় নিতে হবে বিজেপিকে এবং কমিশনকে। দেখুন, তার আগে বলি যে কি 10 প্রতিজ্ঞা না 10 বাহানে কী সব করলেন। এটা ইংরেজিতে প্রবাদ আছে পাপিয়া, যে প্রমিসেস আর মেন্ট টু বি ব্রোকেন। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে একেবারেই খাটে। ওই প্রতিজ্ঞা এইসব ভণ্ডামি করে কিচ্ছু হবে না। কিন্তু বিষয়টা হচ্ছে, তুমি যেটা বললে যে উনি বললেন যে আমি এটা করতে পারবো না, আমি জানতাম না যে পাপিয়া, যে যিনি রেশনিংয়ের মাথায় রয়েছিলেন কমিশনার, তিনি বাড়ি বাড়ি ব্যাগে করে কি রেশন লোকের বাড়িতে পৌঁছে দিয়ে আসতেন। আসলে এগুলো মমতা বন্দ্যোপাধ্যায় বাহানা দিচ্ছেন একটাই কারণে, কারণ উনি বলেছেন যুবসাথীর এত টাকা দেবো, দিতে পারবেন না। উনি বলেছেন দিয়ে দেব, উনি বলবেন যে আমার হাতে কিছু নেই, সব নিয়ে চলে গেছে। আচ্ছা, ওনার যে দপ্তরে মাথায় তো কেউ না কেউ বসিয়েছে, এরা অত্যন্ত দক্ষ অফিসার। আর সব থেকে বড় কথা, উনি যাদের কথা বলছেন তারা সমস্ত তো বেঙ্গল ক্যাডারের অফিসার। সিদ্ধিনাথ গুপ্ত তার গোয়েন্দা প্রধান ছিলেন, সঙ্গমিত্রা ঘোষ তার ক্যাডারের অফিসার, তারাই তো এসছে স্বরাষ্ট্র দপ্তর, বিভিন্ন জায়গায় এসছেন, কলকাতায় কমিশনারের দায়িত্ব সামলাচ্ছেন। তা উনি কি শুধুমাত্র এই ওনার প্রিয় কয়েকজন যে জিহুজুর ছিলেন তাদেরকে নিয়ে সরকার চালাতেন? আর একটা শেষ কথা বলতে চাই আমি, এই যে দায় ঠেলাঠেলি মমতা বন্দ্যোপাধ্যায় এই কথাটাতে আমি রাজ্যবাসী হিসেবে, আমার রাজনৈতিক পরিচয় ভুলে যাও, আমি রাজ্যবাসী হিসেবে বলছি, আমি সিঁদুরে মেঘ দেখছি। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এরপরে যদি কোনো পশ্চিমবঙ্গে উনি সাম্প্রদায়িক হিংসা লাগাতে পারেন শুধু এবং শুধুমাত্র বিজেপিকে দোষ দেওয়ার জন্য, নির্বাচন কমিশন কি করবে আমি জানি না, কিন্তু ওনাদের উচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রভোকেটিভ স্টেটমেন্টের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া। একদম কিষাণের রিয়াকশন নেব, মধুজার কাছেও আসবো, কিন্তু তার আগে দেখাবো এবার দুয়ারে চিকিৎসা করা হবে। প্রতি ব্লক টাউনে দুয়ারে ক্যাম্প হবে, ওয়েটিং হাব হবে, কয়েক হাজার স্কুলের আধুনিকীকরণ হবে। শিক্ষক নিয়োগ করতে চাই, কিন্তু বিরোধীরা করতে দেয় না। ইস্তাহার প্রকাশে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী, দেখুন। এবার আমরা দুয়ারে চিকিৎসা করব। আগে যেমন দুয়ারে সরকার করেছে, ওগুলো তো যেমন চলবেই। আমার পাড়া আমার সমাধান 8,000 কোটি টাকা দিয়েছি এলাকায় বুথে বুথে। সেই কাজগুলোই যারা করছিল তাদের সব তুলে নিয়ে গেছে, যাতে করতে না পারে ভোটের আগে। ও কাজ তো হবেই। দুয়ারে প্রতি বছর প্রতি ব্লকে প্রতি টাউনে দুয়ারে ক্যাম্প হবে। দুয়ারে স্বাস্থ্য, আমাদের স্বাস্থ্যসাথী আছে, অনেক মেডিকেল কলেজ আছে, মাল্টি সুপার হসপিটাল আছে, প্রায় কয়েক হাজার সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি হয়েছে, এগুলো সব আছে। মাদার অ্যান্ড চাইল্ড হাব থেকে শুরু করে এমনকি ওয়েটিং হার্ট, যার জন্য ইনস্টিটিউশন ডেলিভারি এখন 99.5 হয়েছে। আগে এটা 58 থেকে 60 ছিল, আমাদের সময় এটা হয়েছে। এছাড়াও আমরা মনে করি, আমি প্রায় এমপি ল্যাড থেকে রাজ্যসভার থেকেই প্রায় আইসিসিউ টাইপে প্রায় 250-300 গাড়ি করে দিয়েছি। এবং এছাড়াও আগে আমি স্বাস্থ্য দপ্তরকে আমাদের রাজ্যসভার 60 কোটি টাকা করে ওরা পায় বছরে, সেই টাকা থেকে আমরা আরও 300-400 অ্যাম্বুলেন্স করে দিয়েছি, যাতে মানুষ অ্যাম্বুলেন্সে যাতায়াত করতে পারে। বাংলার শিক্ষায়তনগুলো আমরা একটা টার্গেট করেছি, অলরেডি বাজেটে বলা হয়েছে এবং ক্যাবিনেটে পাস হয়ে গেছে। কয়েক হাজার স্কুল আমরা মডার্নাইজ করব, আপগ্রেড করব, যেখানে লার্নিং থেকে শুরু করে সমস্ত মডার্ন ইকুইপমেন্ট থাকবে। তার জন্য টিচারও রিক্রুট হবে। আমরা তো টিচার রিক্রুট করতে চাই, কিন্তু আমার অপোজিশন যারা, তারা রাজনৈতিক লড়াইয়ে পারে না, কোর্টে গিয়ে এটা কেস করে দেয়। আর কোর্টে কেস করা মানে তো গেল, ভাগ্য ঝুলে রইল শিখে। আর তাতে ওদের মুখে খুব হাসি, কিন্তু বোঝে না যে মানুষ কষ্ট পায়। আমরা টিচারদের পক্ষে ওরা নয়,
না হলে এইভাবে টিচারদের বিপদে ফেলতো না, অশিক্ষক কর্মচারীদেরও বিপদে ফেলতো না। কারণ শিক্ষাই সম্পদ, ভবিষ্যৎ নিরাপদ। সুস্বাস্থ্যের অধিকার বাংলার সবার। এরপর প্রবীণদের জন্য আমরা একটা করে প্রবীণদের যত্ন এবং তাদের পাশে, অনেক সময় ছেলেমেয়েরা বাইরে চলে যায়, তারা একেলা হয়ে যায়, তাদের দেখার যত্ন নেওয়ার কেউ থাকে না, তাই প্রবীণদের পাশে যত্নের আশ্বাসে, এটাও আমাদের অঙ্গীকার। আর প্রশাসনিক সুবিধার জন্য আমরা যদিও অনেকগুলো নতুন জেলা করেছি, প্রায় 7টা, আগামী দিনও আমরা 7 থেকে 10টা নতুন জেলা করব। অনেক ব্লক সাব ডিভিশন নতুন করে তৈরি হবে। সামগ্রিক ভৌগোলিক পরিস্থিতি বিচার করে পুনর্গঠনের মাধ্যমে আরও অনেকগুলো পৌরসভাও তৈরি হবে, যাতে মানুষ ঘরের সামনে তার পরিষেবাটা পেতে পারে। একদম, আমি কৃষাণুর কাছে আসবো। কৃষাণু, সত্যিই তো যদি এই একের পর এক দুয়ারে চিকিৎসা থেকে শুরু করে স্কুলের আধুনিকীকরণ, মানে মুখ্যমন্ত্রী একবার বলেছিলেন যে আমার উন্নয়ন কথা বলবে, লক্ষ্মীশ্রী কথা বলবে, লক্ষ্মীর ভাণ্ডার কথা বলবে, কন্যাশ্রী কথা বলবে, কিন্তু সেইগুলোই যদি কথা বলে তাহলে তো এত অশান্তি, এত আক্রমণের প্রয়োজন হয় না। আক্রমণ কোথায়? যেটা অনৈতিক কাজ করবে, বেআইনি কাজ করবে, সংবিধান বহির্ভূত কাজ করবে, সেটাই বলা হয়েছে। আজকে রাজ্য সরকার থেকে 3 জনের তালিকা নিয়ে নিজের পছন্দ মতো 3 জন থেকে একজন বেছে নিতেই পারতেন, যেটা এতদিনকার প্রথা ছিল। রবীন্দ্রনাথবাবু সাদা সরল মানুষ, হয়তো এতগুলো নিয়ম জানেন না। এতদিনকার একটা প্রথা বলে জিনিস আছে, সবকটা ভেঙেছেন, যেমনি বিভিন্ন রাজ্যতে ভেঙেছেন, কেন্দ্র সরকার ভেঙেছেন, এখানেও আপনারা ভাঙছেন। আর এই তো আরজি কর নিয়ে একটু আগে কথা বলছিলাম, এখন কলকাতা পুলিশ কমিশনারকে গিয়ে শিরদাঁড়া গিফট করবেন না? যাদেরকে দিয়ে আগের বার করিয়েছিলেন, নৈরাজ্য সৃষ্টি করেছিলেন, এবার করবেন না? কারণ এখন আপনার প্রশাসক চলে এসছে, বায়াসড। নিজেরা মানে অভিযোগ যখন করছেন তখন আগে স্বীকার করে নিন আপনারা আপনাদের প্রশাসকরা ইয়ে করছেন। আর যারা বলছে এখানে, যারা এত অভিযোগ করছে, আজকে এতগুলো রাজ্যতে নির্বাচন হচ্ছে, এই তো পাশে আমাদের পড়োশী রাজ্য আসামেও নির্বাচন হচ্ছে, সেখানে যদি গৌহাটি জেনারেল আরে ওটা ক্যান্ডিডেটকে মেরেছে, তোমরা রিপোর্ট না করলে আমরা কি করবো? একজন প্রার্থীকে মেরে দিয়েছে বিজেপির জোট সঙ্গী, সে এখন জেলে আছে, কালকে তাকে ছেড়ে দিচ্ছে। মিথ্যাচার করতে করতে কোথায় গেছে, সত্যিটাকে চেপে দেওয়া হচ্ছে। পাশের রাজ্য গুয়াহাটিতে জেনারেল হসপিটাল মেডিকেল কলেজ, গুয়াহাটি জেনারেল হসপিটাল মেডিকেল কলেজে 3টে শিশু ভোরবেলায় বিছনা থেকে পড়ে আইসিইউতে মরে গেল। 3টে নিউবর্ন বেবি, 3টে সদ্যজাত বেবু, সেখানে মুখ্যমন্ত্রী পদত্যাগ করবে না? তিনি খুনের দায়ী নয়? তিনি খুনের দায়ী নয়? এত নির্লজ্জ বেহায়া এই দল। দেখো, যখন অশান্তি নিজেদের জন্য বারবার বিহার উত্তরপ্রদেশের ঘটনার উদাহরণ তুলে আসতো, তখন তো আমরা বারবার চাইতাম, তো সেই বাংলায় দাঁড়িয়ে থেকে আমরা তো চাইবো না সেই অশান্তির উদাহরণ টেনে আনতে। কিছুক্ষণ আগেই 6টায় আমরা আরজি করের ঘটনা নিয়ে আলোচনা করছিলাম। আমি সলিলদার কাছে আসবো। বলো, এটা কি বলবে বলো, তোমার কি টপিকসটা কি বলো, কিসের সলিলদা, কিছুক্ষণ আগে আপনি বলছিলেন না যে এই দুয়ারে চিকিৎসার কথা যখন সরকার ঘোষণা করছে, তখন আরজি করের এই রক্ষণাবেক্ষণ, আরজি করের মানে একের পর এক সরকারি হাসপাতালের পরিকাঠামো, তাই নিয়ে আমাদের আলোচনা করতে হচ্ছে। বেআব্রু চেহারাটা একের পর এক বারবার করে বেরিয়ে আসছে। কোথায় পরিকাঠামো আছে তোমার? স্বাস্থ্যে আছে, শিক্ষায় আছে, খাদ্যে আছে, কোথায় আছে বলো? নকল টোল প্লাজা চলে, তোমার দুর্নীতি একদম চরমে চলে গেছে, আকাশ ছোঁয়া দুর্নীতি চলে। আজকে দেখো তুমি সমস্ত জায়গায় যেখানেই দেখবে, তুমি বলো আরজি কর হাসপাতাল, আজকে যে ঘটনাটা ঘটেছে, তুমি ভাবতে পারো এখনো পর্যন্ত কমপ্লেন নিয়ে কেস করেছে কিনা আমার সন্দেহ আছে। 5 জন না কাকে আটক করেছে, ওই 5 জন দেখো অত অনাথ, তাদের কেউ নেই, বলার কেউ নেই। মামলা করেছে 106 বিএনএস এ মামলা করেছে কিনা জানো? যদি মামলা করে থাকতো তাহলে তো তোমাদের কাছে খবর আসতো এতক্ষণে। এখনো মামলা করেনি, একটা আনন্যাচারাল ডেথ কেস করে রেখেছে। আজকে যদি এখানে কারোর এইখানে এই স্টুডিওতে বসে কেউ অসুস্থ হয়ে, তাকে ইমিডিয়েটলি তুমি লোকজন দিয়ে বলতে নেই, ঠাকুর আমি ঈশ্বরের কাছে জোরে প্রার্থনা করি এরকম যেন না হয়। রুবি হাসপাতালে নিয়ে যাওয়ার পথে প্রতিমধ্যে যদি সে চলে যায়, মারা যায়, তার যে কেস হবে, ইউডি কেস হবে। আজকে ওই শিশুর যে বাবা যেভাবে মারা গেছে, তারও সেই একটা আনন্যাচারাল ডেথ কেসের উপর চলছে কেসটা। এখনই ইমিডিয়েটলি আমি তো বলছি যে মারা গেছে তার আত্মীয় স্বজন, তার স্ত্রী বা তার বাবা,
ইমিডিয়েটলি কমপ্লেন দিই 106 বিএনএসএ কেস স্টার্ট করুক এগেন্স্ট দ্য পার্সনস রেসপন্সিবল, এমএসবিপি বলো, সিকিউরিটি নিরাপত্তা বলো, বা মেনটেন্যান্সের যে মেনটেন্যান্স কোম্পানি আছে, মেনটেন্যান্সের সঙ্গে যে হসপিটাল অথরিটির একটা ইল কানেকশন আছে সেটাও পরিস্ফুট একদম। অথবা দেখো মেনটেন্যান্সের লোক, যে মেনটেন্যান্স যে কর্মসংস্থা, তারা ঠিক মতো পেমেন্ট পর্যন্ত পাচ্ছে না, ধারে চলছে, ধারে কতদিন কাজ করবে? আজকে কোনো রেসপন্স নেই, দমকলকে ডাকার লোক নেই। আজকে এই বাচ্চার বাবার মৃত্যুর জন্য কে দায়ী হবে? কে দায় নেবে? তুমি বলছো যে দুয়ারে চিকিৎসা, কিসের চিকিৎসা? হাসপাতালে চিকিৎসা নেই, বাড়িতে চিকিৎসা নেই, তুমি ডাক্তারের কাছে যেতে পারবে না, কোথাও যেতে পারবে না। কোথায় পাবে তুমি বলো? আজকে মেডিক্লেম নেই, কোনো কিছু নেই। তুমি একটার পর একটা ঘটনা যদি দেখো, এরপরেও দেখছে মার্ডার হচ্ছে। আজকে এই এসআইআর চলাকালীন অনগোয়িং এসআইআর, অনগোয়িং মডেল কোড অফ কন্ডাক্ট, এখনো দেখছো মার্ডার হচ্ছে। একদম আপনি খুনের অভিযোগের কথা সামনে আনছেন সলিলদা, আসবো আবার, কিন্তু একটা বিরতি নেওয়ার সময় হয়েছে। বিরতিতে যাওয়ার আগে আপনাদের বলবো যে চুরির টাকা, কেন্দ্রীয় এজেন্সিকে ভয় পাবেন না, বর্ডার থেকে টাকা ঢোকাচ্ছে, অস্ত্র ঢোকাচ্ছে, মাফিয়া ঢোকাচ্ছে, দাঙ্গার চক্রান্ত করা হচ্ছে। কি বলেছেন? এই টাকাটা চুরি করা টাকা। তারা সব এখানকার লোক ক্যাডারদের চেঞ্জ করে দিয়েছে, এখানকার আইএস আইপিএসদের বা অন্যান্যদের। কেন জানেন? বাইরে থেকে টাকা ঢোকাবে বলে। বর্ডার থেকে টাকা ঢোকাচ্ছে, বন্দুক ঢোকাচ্ছে, ড্রাগ ঢোকাচ্ছে, মাফিয়া ঢোকাচ্ছে, দাঙ্গা করার চক্রান্ত করছে। কাজেই আর জোর করে, জোরপূর্বক রাষ্ট্রপতি শাসন জারি করেছে অলরেডি, মুখে বলছে না, কিন্তু অ্যাক্টিভিটি প্রমাণ করছে। অ্যাকশন ইজ দ্য রিয়াকশন অ্যান্ড অ্যাকশন ইজ দ্য রিয়েলিটি। জনগণ কিন্তু ওদের বিরুদ্ধে সংবিধানের রক্ষা কবচ হিসেবে, গণতন্ত্রের রক্ষা কবচ হিসেবে ওদের এই স্পর্ধাকে একেবারে জব্দ থেকে স্তব্ধ করে দেবে, এটা আমার বিশ্বাস আছে। বাংলার মানুষকে আঘাত করলে বাংলার মানুষ প্রত্যাঘাত করতে জানে। আমি রবীন্দ্রনাথ বাবুর কাছে আসবো। রবীন্দ্রনাথ বাবু, রাজ্য আর কমিশন সংঘাত তো দিনের পর দিন আরো চরমে পৌঁছচ্ছে। মুখ্যমন্ত্রী বলছেন যে কেন্দ্রীয় এজেন্সিকে ভয় পাবেন না, টাকা ঢোকানো হচ্ছে, বর্ডার থেকে অস্ত্র ঢোকানো হচ্ছে, মাফিয়া ঢোকাচ্ছে। আমি বলছি স্বরাষ্ট্র সচিব, মুখ্য সচিব, যে প্রশাসনিক রদবদলগুলো হয়েছে, নতুন অফিসাররাও তো এসছেন, তাহলে এত ভয় কোথায়? কেন কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়? আজকে রাজনৈতিক ইস্তাহার নিয়ে বলছেন, সুতরাং আমি এটাকে ওনার মুখ্যমন্ত্রীর বক্তব্য হিসেবে ধরবো না। আমি তৃণমূল দলের একছত্র অধিনেত্রী হিসেবে তিনি যা বক্তব্য বলবেন সেটা ধরে নিচ্ছে, এবং সেক্ষেত্রে উনি তারা যে তৃণমূল যে ন্যারেটিভটা তৈরি করবার চেষ্টা করছে, সেই ন্যারেটিভটা হচ্ছে ইলেকশন কমিশন বিজেপির কি বলবো, একটা স্টুজ হিসেবে, আমি বাজে কথা, বাংলা কথা আমি ইউজ করতে চাই না, স্টুজ হিসেবে তাদের কাজ করছে, এই যে ন্যারেটিভটা তুলে ধরবার চেষ্টা করছে। সুতরাং তিনি এই কথাগুলো বলবেন, কিন্তু এইটা খুব মানে অবাঞ্ছিত একটা বিতর্ক শুরু হচ্ছে। মানে উনি সরাসরি যদি বিজেপিকে আক্রমণ করেন তাহলে বেটার, উনি এই যে কমিশনকে আক্রমণ করছেন এবং কমিশন বিজেপির হয়ে কাজ করছে, এই যে ভায়া না করে সরাসরি বিজেপিকে আক্রমণ করা, আমার মনে হয় সেটা সাধারণ মানুষের কাছে অনেক বেশি, মানে রাজনীতির দিক থেকে মঞ্চে এটা অনেক বেশি গ্রহণযোগ্য হবে। যে তিনি তো এটা তো এক্সপেক্টেড যে তৃণমূল বিজেপিকে আক্রমণ করবে, বিজেপির সর্ব ব্যাপারে আক্রমণ করবে, কিন্তু তিনি তা না করে কমিশনের থ্রু দিয়ে কাজ করছেন, এটা বলার তো দরকার নেই। এই জায়গাটাই হচ্ছে খুব আমি জানি না রবীন্দ্রনাথ দা কেন এটা বলছি। আজকে সারা ভারত তো জানে যে কমিশন বিজেপির হয়ে ভোট চুরি করছে। জ্ঞানেশ কুমারের নিয়োগটা কিভাবে হয়েছে? বেআইনিভাবে হয়েছে। সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসকে সরিয়ে অমিত শাহকে ঢুকিয়ে প্রধানমন্ত্রী মেজরিটি করেছে। তো যার নিয়োগটা বেআইনি, যার বিরুদ্ধে ভারতবর্ষের ইতিহাসে প্রথমবার 192 জন সাংসদ ইমপিচমেন্টের দাবি জানাচ্ছে, যে 192 জন সাংসদ প্রায় 55 কোটি ভারতবাসীকে রিপ্রেজেন্ট করে। তো আপনি সেই নির্বাচন কমিশন তো বিজেপির উইং, তাকে আমরা বলি বা বিজেপিকে বলি, দুটো তো একই। আজকে আমাদের মনে কোনো সংশয় নেই, আপনার মনে থাকতে পারে,
কিন্তু ভারতবর্ষের যারা বিজেপি বিরোধী তাদের কারুর মনে কোনো বলতে দিতে হবে। শঙ্কা নেই, নির্বাচন কমিশন হচ্ছে বিজেপির হয়ে ভোট চুরির দায়, ভোট চোর, গদ্দি ছোড়, আজকে সারা ভারতের কৃষাণু যে স্লোগান অভিযোগ তৈরি করছে একদম কেয়া হ্যাঁ, আমি বুঝতে পারছি হারার আগে এই ফ্রাস্ট্রেশন ইয়ে ডার আচ্ছা লাগা। আচ্ছা কৃষাণু তো অঙ্কে কত পেতেন জানেন? আমি খুব পেতাম না ভালো নম্বর, কিন্তু 155 জন না 192 জন সাংসদ হচ্ছে 55 কোটি, মানে 50%-এর ওপরে। আপনি জানেন যে সংসদে কতজন আসলে দুটো হাউস মিলিয়ে সংসদ আছে? আর দ্বিতীয় কথা বলছি, মমতা ব্যানার্জি একজনই জনবিন্যাস ওইভাবে নেই যে MP দের। শিক্ষকদের নিয়োগটা আটকেছে, তার জন্য যাদের আজকে শিক্ষকরা রাস্তায় বসে আছে, আরে UP উনি বিহার বলছেন সামলাও, শিক্ষক নিয়োগ না হচ্ছে তুমি না। এটা বলছো, UP এটা নিয়েও বিহার কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার করে দিয়েছেন আজকে যে শিক্ষক UP নিয়োগে বিহার সামলাও, বাংলাতে আমরা কোনো কোনো বাধা ভবিষ্যৎ দিইনি। ছিল না, না, বাধা আজকে আমাদের কোনো সদিচ্ছা ভবিষ্যৎ আছে। নেই। থামুন। না, ভোট উনি না বলছেন ভবিষ্যৎ, কি কিচ্ছু মিথ্যাবাদী নেই। একটা দল আর চোরের কিচ্ছু নেই। দল। এই রাজ্যে 8,000 প্রায় স্কুল বন্ধ। উনি বলছেন সব আমি স্কুলে মিথ্যাচার। আধুনিকীকরণ করব। কেন্দ্রীয় আরে সরকার এই যে খতিয়ে স্কুলগুলো দিয়েছে বন্ধ, উল্টো। সেগুলো খুলুন। কেন্দ্রীয় যে সরকার হাসপাতালের বলেছে তার দুরবস্থা সংখ্যাটা সেটা ঠিক 800 করুন। আরে 800 আপনার টাকা জন্য 8,000 মমতা বলছে। ব্যানার্জি, বিজেপি আপনাকে শাসিত বলছি, রাজ্যতে 30,000 আপনার স্কুল জন্য বন্ধ আজকে এই হয়েছে। ভদ্রলোক আপনার এখানে দলের মিথ্যাচার কোনো করছে। সহকর্মী, তার এক টার্গেটে। একটা বিজেপি শাসিত আর রাজ্যতে আপনাদের চুরির হাজারে জন্য, স্কুল বন্ধ হয়েছে। আপনার দলের চুরির জন্য শিক্ষকরা আজকে রাস্তায়। আর আপনি বলছেন শিক্ষকদের মোদি কতটা- চুরি করে চলে কতটা গেছে, নির্লজ্জ demonetization চিন্তা থেকে, করেন। আপনি GST কি ভাত থেকে পেয়েছেন? সবকিছু দেখুন চুরি একের করে। পর এক ইস্যুতে আক্রমণ পাল্টা আক্রমণ চলছে, কিন্তু ওই আরে সব ভারতীয় শেষ দল কথা বেশ সাধারণ মানুষ বলবে চৌঠা মে। আমাদের নজর থাকবে সেদিকে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।